অবশেষে 40 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে আমরা ইন্ডিয়ানাপলিসে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি গতকাল বাংলাদেশ থেকে আমেরিকা এসেছি কাতার এয়ারওয়েজের মাধ্যমে। আমার ট্রানজিট ছিল দোহা, কাতার। একটা লম্বা জার্নি ছিল। প্রায় ৩৮ ঘন্টার মতো লেগেছে। এই যে লম্বা জার্নি, এই জার্নি এবং বর্তমানে ইমিগ্রেশনের কী অবস্থা, এই যে মানুষ আমেরিকায় ঢুকছে, আমেরিকার নানা খবর, এর মধ্যে আমেরিকার ইমিগ্রেশন কেমন ছিল সেই অভিজ্ঞতা, সেটাই শেয়ার করবো এই ভিডিওতে। আপনারা যারা রিসেন্টলি আসবেন, আপনাদের এই ভিডিওটি অনেক কাজে দেবে। আমার ফ্লাইট ছিল বুধবার দিন সন্ধ্যা ৭টায়, ৭:৩০। আমি ৩ ঘন্টা সময় হাতে নিয়ে ৪টার দিকে আমি রওনা দিয়ে দিই। যেহেতু রাস্তায় অনেক সময় ট্রাফিক থাকে বা বাংলাদেশ এয়ারপোর্টের সামনে দেখা যায় হঠাৎ আপনি ভিড় পাবেন বা প্রচুর মানুষ, হয়তো একজন বাইরে যাচ্ছে, ১০ জন বিদায় জানাতে আসে এবং তারা এই জায়গাটায় বসে থাকে, বা অনেক সময় রিসিভ করার জন্যও কিন্তু অনেক মানুষ আসে। ফলে এই যে একটা ভিড়, এই ভিড় সারাক্ষণ লেগেই থাকে। আবার এখানে হেল্প করার লোক পাওয়া যায়, আপনি ওদেরকে দায়িত্ব দিয়ে দিলে ওরা আপনার লাগেজগুলা খুব সুন্দর করে চেক ইন পর্যন্ত নিয়ে যায়। আমি এখান থেকে ওদেরকে সচরাচর হায়ার করি, কারণ এই যে একটা ভিড় দেখুন, এই ভিড়ের মধ্যে আপনার কোনো হেল্পিং হ্যান্ড না থাকলে কিন্তু অনেক সময় অনেক কঠিন হয়ে দাঁড়ায়। ইমিগ্রেশনের যাওয়ার আগেই যখন আসলাম এখানে চেকিং করার জন্য, লাগেজ চেকিং, দেখি বিশাল লাইন। অর্থাৎ অনেক মানুষ যাবে কিন্তু তাদের মাত্র ৩-৪টা কাউন্টার, কাতার এয়ারলাইন্সে যারা লাগেজগুলো বুকিং করে নিচ্ছে বা যারা বোর্ডিং পাসগুলো দিচ্ছে। ফলে অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এর মধ্যে বাংলাদেশে তো জানেনই, যাদের পরিচিত লোক থাকে, অনেকের আবার পাওয়ার থাকে, তারা ইজিলি এই জায়গাটায় আগে চলে যায়। ফলে এই জিনিসটা আপনি যখন দেখবেন দূর থেকে অনেক উন্নতি হয়েছে, কিন্তু এখানে আসলে দেখবেন না তেমন কোনো উন্নতি হয়নি। ইমিগ্রেশন শেষ করে যখন ভিতরে যাচ্ছি, যে ফ্লাইটে যাব বা যখন বোর্ডিং শুরু হয়েছে, তখনও কিন্তু লাইনে অলরেডি ৬-৭টা পার হয়ে গিয়েছে। ফলে এখানেও বিশাল লাইন, চেকিং হচ্ছে। তারপর যখন বিমানে গেলাম, দেখুন অলরেডি ৮:৩০, ৬-৭টার ফ্লাইট ছিল, আমরা ৮:৩০টার সময় যাচ্ছি আর অনেক মানুষ এখনও উঠছে। ফলে যেই লাইনটা, লম্বা লাইনটা ছিল, এটা শেষ হতে হতে দেখুন ৬-৭টার ফ্লাইট একদম ৮টা বা ৮:১, ১ ঘন্টা কিন্তু তারা বোর্ডিং করতেই এই জায়গাটায় লেট। ফলে অনেকের, যাদের আবার কাতার ট্রানজিট থাকে, তাদের পরবর্তী ফ্লাইটটা কিন্তু মিস হয়ে যায় বাংলাদেশের এই ডিলে হওয়ার কারণে। বিমানটা কিন্তু অনেক আগে এসেছে বা সঠিক সময়ই বাংলাদেশে ল্যান্ড করেছিল, কিন্তু আমরা ঠিকভাবে এখানে এটা ম্যানেজটা করতে পারি না। ফলে 8:30 বাজে, তখনও মানুষ কিন্তু বিমানে উঠছে। ৬-৭টার ফ্লাইটে 8:30, 8:45, প্রায় ১.৫ ঘন্টা পর তখন আস্তে আস্তে সেটা বিমানটা রানওয়ের দিকে যাচ্ছে। ফলে এখানেই কিন্তু আমার ১.৫ ঘন্টা সময় নষ্ট হয়ে গিয়েছে। ফলে আপনারা যারা কাতার হয়ে আসবেন, কাতারে এটা সবাই বলে যে অনেক বেশি এই জায়গাটায় প্রেশার থাকে। ফলে ট্রানজিটটা যেন একটু বেশি হয় দোহাতে। যদি আপনার ২ ঘন্টা ট্রানজিট থাকে, আপনি কিন্তু সেটা কুলাতে পারবেন না, কারণ ২ ঘন্টা বাংলাদেশেই ওরা খেয়ে নিবে, বাংলাদেশেই ২ ঘন্টা নষ্ট হয়ে যাবে। ফলে আপনার ফ্লাইট মিস হবে, আপনাকে সারা রাত থাকতে হবে ওরা পরবর্তী ফ্লাইট না দেওয়া পর্যন্ত। আমরা যখন যাচ্ছি তখন বাংলাদেশে অলরেডি রাত। অন্যান্য বিমানের টয়লেটটা অনেক ছোট থাকে, কিন্তু এটা মোটামুটি বড়, অল্প একটু জায়গা আছে দেখুন। তারপর এই পাশে কমন। আমি বাংলাদেশ সময় রাত ২টার দিকে কাতার পৌঁছাই। এটা প্রায় ৫ ঘন্টার মতো একটা জার্নি ছিল। ওখানে ৩ ঘন্টার একটু বেশি আমার ট্রানজিটটা ছিল। ফলে অলরেডি কিন্তু এখানে ১.৫ ঘন্টা লস। আর আমি যেহেতু কাতার এয়ারপোর্টে এই জায়গাটায় অনেকবার এসেছি, আমি অলরেডি এয়ারপোর্টটা চিনি ভালো করে। তাই আমি সময় নষ্ট না করে আমার ফ্লাইট ইনফরমেশনটা জাস্ট দেখে নিলাম যে কোন গেটে যেতে হবে। সেই গেট C10, সেখানে আমি তাড়াতাড়ি করে হেঁটেই ওই জায়গাটায় চলে যাওয়া শুরু করলাম। কারণ ১ ঘন্টা, ১-১.৫ ঘন্টা আগে কিন্তু তারা বোর্ডিং শুরু করে দেয়। এবং আমি যেহেতু চিনি, তাই এই যে C10, এই জায়গাটায় চলে আসছি এবং এখানে আসার পর দেখি যে অলরেডি লোকজন লাইনে দাঁড়ানো, অর্থাৎ তারা বিমানে বোর্ডিং করা শুরু করে দিয়েছে। ফলে আপনি যদি আগে থেকে ইনফরমেশনগুলো না নেন, তাহলে কিন্তু এখানে মিস করে ফেলতে পারেন। এবং বাংলাদেশ সময় ৪টা, অর্থাৎ আমি দেখুন দিনে ৪টার সময় রওনা দিয়েছিলাম, রাত ৪টা। কাতারে তখন সময় রাত ১টা, অর্থাৎ ১২ ঘন্টা পর আমি আমার পরবর্তী ফ্লাইটে।
যেহেতু অল্প সময় ছিল এই জায়গাটায় আমাদের অর্থাৎ একটু ফ্রেশ হওয়ার সময় পর্যন্ত ছিল না। জাস্ট আগের বিমানটা থেকে নেমে পরবর্তী বিমানটা ধরলাম। এর মধ্যেই দেখুন এখন বিমানটা ছেড়ে দিচ্ছে। আর বাইরে দেখছি যে বাংলাদেশ বিমানে একটা এই জায়গাটায় ল্যান্ড করা। বিদেশের মাটিতে যখন দেশের বিমান দেখি সেটা কিন্তু দেখতে ভালো লাগে। আমরা চাই যে আমাদের যে এয়ারলাইন সেটাও বিভিন্ন দেশে যাক। আমরা যেন ওই নিজস্ব বিমানে আমরা ভ্রমণ করতে পারি সেটা হোক। কারণ আমরা যখন এই উন্নত বা এই এয়ারপোর্টগুলো দেখি ওদের যেটা সিস্টেম তার সাথে যখন আমাদের দেশের এয়ারপোর্টের সিস্টেমটা দেখি তখন কিন্তু মন খারাপ হয়। আপনি হয়তো অনলাইনে দেখবেন যে অনেক উন্নতি হয়েছে, কিন্তু যখন আপনি এয়ারপোর্টে নামবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর দেখবেন যে অনেক অনিয়ম সেটা চোখে পড়বে বাইরে থেকে যাওয়ার পর। তখন মনে হবে যে সময়ের তুলনায় কিন্তু আমাদের উন্নয়ন খুব কমই হয়েছে। যাই হোক, রাতের যেই কাতার দেখতে উপর থেকে দেখতে ভালো লাগছিল। আস্তে আস্তে আমরা দেখুন অলরেডি 12 ঘন্টা জার্নি, এবং এই যে এখন জার্নিটা সেটা 16 ঘন্টারও বেশি, এবং এই দীর্ঘ সময় এই বিমানেই থাকতে হবে। আর কাতার এয়ারলাইন্স ওদের সার্ভিসের দিক থেকে কিন্তু ওরা নাম্বার ওয়ান। আপনি অনেক বেশি বেনিফিট এই জায়গাটায় পাবেন। ওরা বোয়িং যে বিমানে আবার আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, ফ্রি ইন্টারনেট ওয়াইফাই রয়েছে। আর তারা প্রচুর খাবার দেয়, হালাল খাবার। এবং আপনি যখন যেটা চান, যদি আপনার ড্রিঙ্কস খেতে মন চায় বা আপনি যদি তাদেরকে বলেন যে আমি একটু স্ন্যাক্স চাই, তখন তারা কিন্তু দিয়ে যায়। এবং আপনি যে কোনো সময় অর্থাৎ তাদের কোনো সহায়তা যদি চান সেটা তারা খুব সানন্দে বা হাসি মুখেই কিন্তু তারা সেই সেবাটা দেয়। দীর্ঘ সময় বিমানে থাকতে হবে, 16 ঘন্টারও বেশি, এবং আমাদের এই আটলান্টিকটা পাড়ি দিতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড়, যে আমেরিকায় আমাদের যদি যেতে হয় তাহলে বাংলাদেশ থেকে যেহেতু আমরা আমেরিকা যাই, আমরা এক পাশ থেকে কিন্তু আরেক পাশে যাই। আর যেহেতু আমাদের আপনি যদি কাতার এয়ারওয়েজ দিয়ে যান তাহলে ওখানে একটা ট্রানজিট থাকে, বা আপনি যদি এমিরেটসে যান তাহলে দুবাই ওখানে ট্রানজিট থাকে, বা আপনি যদি টার্কিশ এয়ারলাইন্সে যেতে চান তাহলে ওদের দেশে, প্রত্যেকটা দেশেই কিন্তু এই আমাদের জার্নিটা, যেহেতু আমাদের ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই, ফলে ট্রানজিটটা অনেক সময় দেখা যায় অনেক বেশি সময় থাকতে হয়, অনেক সময় সারা রাত থাকতে হয়। আর এই এক পাশ থেকে দেখুন আমি আটলান্টিক অতিক্রম করে আমেরিকা বা আরেক পাশে যাব। দীর্ঘ সময় আমাদের এই যে একটা মহাসাগর, এই মহাসাগরটা কিন্তু অতিক্রম করতে হয়। ফলে এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। অনেক সময় আমেরিকা থেকে ডাইরেক্ট যাওয়ার সময় হয়তো 2 ঘন্টা বা কিছুটা সেফ হয়, আবার অনেক সময় বিমানগুলো ঘুরে আসে। ফলে আমাদের এই যে এই জার্নিটা, আপনি এই লম্বা জার্নিটা কোনোভাবেই আপনি সেটা অ্যাভয়েড করতে পারবেন না। একদিকে হয়তো দিন, অন্যদিকে হয়তো রাত। অর্থাৎ এই সময়টায় যখন রাত, আমেরিকায় তখন দিন। বাংলাদেশে একদিকে রাত হচ্ছে, ঠিক সেই সময়টাতে আমেরিকায় দিন। বা আমি যখনই যাচ্ছি দেখুন যে রাতটা অনেক দীর্ঘ মনে হবে, হয়তো আপনি যেদিকে যাচ্ছেন ওইদিকে আবার রাত হচ্ছে। ফলে একদিক থেকে যে আরেক দিকে যাওয়া, মনে হবে যে আপনি অন্ধকারেই বসে আছেন। অনেক সময় তারা চায় যে আপনি উইন্ডো যেটা সেটা ব্লক করে রাখেন বা কাভার দিয়ে রাখেন, যেহেতু লোকজন অনেকেই ঘুমায়। ফলে আমাদের এই এয়ারলাইন্সের ভিতরে বা এই ছোট্ট একটা জায়গায় কিন্তু আমাদের দীর্ঘ সময় বসে থাকতে হয়। আমেরিকার যখন উপর থেকে আমরা দেখি তখন একরকম, আবার কাতার দেশটা যখন আমরা উপর থেকে দেখি সেটা আরেক রকম, বাংলাদেশ যখন উপর থেকে দেখি আরেক রকম। ফলে উপর থেকে যে একটা ভিউ সেটা কিন্তু আমাদের দেখতে ভালোই লাগে। বা অনেক সময় বিমানগুলো এত উপর দিয়ে যায় তখন আপনি উপর থেকে সেই ভিউটাও দেখতে পারবেন না, শুধু মেঘ সেটা দেখবেন। দেশ থেকে যাচ্ছিলাম, দেশের যে স্মৃতি, দেশের মনে হচ্ছিল যেই খাবারগুলো, মুখরোচক খাবারগুলো যেটা চোখের সামনেই ছিল বা লোকজন চাইলেই বিকালবেলা এটা খেতে পারে, সেটা এখন অনেক, অর্থাৎ এটাই অনেক দূরের জিনিস। চাইলেই এরকম গরম জিলাপি আমরা কিন্তু আমেরিকায় সব জায়গায় আমরা খেতে পারি না। আমেরিকায় যারা হয়তো, যেখানে প্রচুর বাংলাদেশের বসবাস, সেখানে হয়তো পাওয়া যায়, কিন্তু অনেকগুলা স্টেটে, অনেকগুলা শহরে এই জিনিসগুলা, যেটা আমাদের হাতের কাছেই, বাড়ির পাশেই বা বাজারে গেলেই যেটা এক সময় ছিল, লোকজন বানিয়ে বানিয়ে বিক্রি করছে, বা এই যে গরম চা, সেটা, এই জিনিসগুলা তখন অর্থাৎ আপনার অনেক দূরের জিনিস মনে হয় যে এটা আটলান্টিকের অপর পারে রয়েছে, ঠিক এরকমই। যাই হোক, দেখুন ভিন্ন ভিন্ন সময়ে রাতের একটা দৃশ্য বা এই যে মেঘমালার দৃশ্য যেটা বললাম, যে যখন বিমানটা অনেক উপরে যায় তখন আপনি শুধু এরকম সাদা মেঘ, বা মনে হবে যে মেঘের পাহাড়, সেই পাহাড়ের উপর দিয়ে আমরা ভেসে বেড়াচ্ছি। আর কাতার এয়ারলাইন্স যেহেতু ফ্রি ওয়াইফাই দিয়ে থাকে, ফলে আপনি ওখানে মুভি বা আপনি ওখানে গান শুনতে পারবেন। সেটা দেখার পাশাপাশি আপনি চাইলে আপনার মোবাইলেও নিউজগুলো দেখতে পারবেন। বসে বসে নিউজগুলো দেখছিলাম
যে অভিবাসীদের, যেহেতু অভিবাসী অনেক অভিবাসী অনিয়ম করেছে, তাদের জন্য কি রুলসগুলো হচ্ছে, বা বাংলাদেশ সহ অনেক নাগরিকের ইমিগ্রেশন যেটা অনির্দিষ্টকালের জন্য তারা ফ্রিজ করে দিয়েছে, কেন ফ্রিজ করেছে সেই নিউজগুলো পড়ছিলাম, অর্থাৎ বিমানে বসেই। এবং এটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে। আমি হয়তো আপনাদের সাথে কথা বলবো, যেহেতু বাংলাদেশে বিজি ছিলাম, আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারিনি। ফলে কোন পর্যায়ে এটা বন্ধ, বা EB3 যারা বা NIWতে যারা অ্যাপ্লাই করেছেন তাদের কোন স্টেপটাতে অ্যাকচুয়ালি তারা পজ করে রেখেছে এবং কোন প্রসেসগুলো চালু আছে, সেই জিনিসগুলো নিয়েও কথা বলবো। অবশেষে 16 ঘন্টার জার্নি শেষে আমি এখন ল্যান্ড করছি আমেরিকার ফ্লোরিডা স্টেটের মায়ামিতে। এখানে প্রায় 16 ঘন্টারও কিছু বেশি সময় এই বিমানে থাকতে হয়েছে। ফলে প্রথম যে 12 ঘন্টা ছিল, 12 ঘন্টার সাথে যদি এখন 16 বা 17 ঘন্টা যোগ দেন, প্রায় 29 ঘন্টা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে বৃহস্পতিবার সকাল 10টা, আর বাংলাদেশে অলরেডি বৃহস্পতিবারের রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত 9টার মতো বাজে। সো বুঝতেই পারছেন 29 ঘন্টা, একদিনেরও বেশি সময় লেগেছে জাস্ট আমেরিকার এই যে ফ্লোরিডা এখানে আসতে। আর আমি যেহেতু এখন ইন্ডিয়ানাপোলিসে থাকি, ফলে আমার আরেকটা ফ্লাইট রয়েছে এই জায়গা থেকে। আর মায়ামিতে আমি অনেক এসেছি। মায়ামিতে যেহেতু খুব সুন্দর সুন্দর সি বিচ রয়েছে এবং এর পানিটা খুবই সুন্দর, একদম ব্লু কালার। আর এখানের যে কিউ ওয়েস্ট, হ্যাঁ, সেটা আরও বেশি সুন্দর, সবুজ। আপনি দেখবেন যখন কিউ ওয়েস্টের পথটা খুবই সুন্দর। ফলে ফ্লোরিডার এই জায়গাটা, বা ফ্লোরিডা যেহেতু অলমোস্ট সামার, শীতের এই সময়টাতেও তাদের গ্রীষ্মকাল থাকে, ফলে প্রচুর পর্যটক কিন্তু এখানে আসে। আর মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেহেতু এখানেই আমাদের নামার পর ইমিগ্রেশন কিন্তু এই জায়গাটায় ক্রস করতে হয়। ফলে আপনার লাগেজও যদি থাকে, সেই লাগেজটা বেল্টে কিন্তু চলে যায়। বেল্ট থেকে নেওয়ার পর আবার রিচেক অন্য একটা এয়ারলাইন্স, আমার যেমন আমেরিকান এয়ারলাইন্স, নেক্সট ফ্লাইটটা হচ্ছে আমেরিকান এয়ারলাইন্স। কারণ কাতার এয়ারলাইন্স আপনার ইন্ডিয়ানাপোলিসে আসে না। ফলে ওদের চুক্তি থাকে লোকাল বা ডোমেস্টিক এয়ারলাইন্সের সাথে, ওদের মাধ্যমে আপনি আরেকটা এয়ারপোর্টে যেতে পারবেন। কিন্তু লাগেজগুলা বা আপনার চেক হয়, বা আপনার ইমিগ্রেশন, সেটা ক্রস করে তারপর ওই এয়ারলাইন্সে, বা যেটা ডোমেস্টিক এয়ারলাইন্সে, সেখানে কিন্তু যেতে হয়। এটা আপনারা মাথায় রাখবেন। আপনি যদি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে আসার পর যদি আপনার নেক্সট কোনো ফ্লাইট থাকে, তাহলে আপনাকে দুইটা জিনিস কিন্তু কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে যে আপনার ইমিগ্রেশন, সেটা কমপ্লিট করতে হবে। দুই হচ্ছে যে ব্যাগেজ এই জায়গাটা নেওয়ার পর তারপর আবার জমা দিবেন। এখানে দেখুন যে একটা কার্ড $9, আমার 2টা কার্ড লাগবে, আমি এই জায়গা থেকে নিলাম। বাংলাদেশে আপনি হয়তো 2000 টাকা দিলেই একজন সাথে করে আপনাকে হেল্প করবে। এখানে জাস্ট কার্ড ভাড়া করবেন, সেটাও প্রায় 1000 টাকার মতো, এবং আপনাকে নিজে নিজেই কিন্তু ঠেলতে হবে। এমন কেউ আপনাকে এখানে আপনার এটা সাথে হেল্প করবে লোকজন আছে, কিন্তু বাংলাদেশের মতো এত অ্যাভেলেবেল না। সবাই সবার মতো ব্যস্ত। আর ডোমেস্টিক যারা ট্রাভেল করে বা আমেরিকানরা, ওরা আমাদের মতো কিন্তু এত লাগেজ ক্যারি করে না। আমরা যেহেতু দেশে যাওয়ার সময় অনেক বেশি শপিং করে নিয়ে যাই, বা আসার সময় আমরা অনেক শপিং করে নিয়ে আসি, ফলে আমাদের অনেক লাগেজ থাকে। যাই হোক, এই এয়ারলাইন্সগুলোতে আবার আপনি ডোমেস্টিকে অনেক সময় লাগেজের এক্সট্রা ফি লাগে, কিন্তু এখানে যদি আপনি একসাথে কেটে নেন তাহলে সেই ফিগুলো লাগবে না। এখানে আপনি অনেক রেস্টুরেন্ট রয়েছে, সেখানে বসে খেতে পারবেন। আর আমেরিকার সবগুলো এয়ারপোর্টেই ওয়াইফাই রয়েছে, আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অনেকেই বসে বসে তার ল্যাপটপে তার কাজগুলো করে। এখানে আবার আমার একটু ট্রানজিট রয়েছে নেক্সট ফ্লাইটের জন্য। আমি 10টায় যদিও নেমেছি, কিন্তু আমার পরবর্তী ফ্লাইটটা হচ্ছে 2টা, অর্থাৎ এখানে আমাকে 5 ঘন্টা ট্রানজিট। আর এরাও এয়ারলাইন্সগুলা হালকা একটু স্ন্যাক্স দেয়, যেহেতু মাত্র 3 ঘন্টা বা 2.5 থেকে 3 ঘন্টার মতো ফ্লাইট। ফলে এখানে এত বেশি বা ভারী খাবার সেটা কিন্তু থাকে না, তবে আপনি কিনতে পারবেন। আপনি চাইলে ডোমেস্টিক এয়ারলাইন্সগুলোতে আপনি কিনে নিতে পারবেন। আর এখানেও ওয়াইফাই রয়েছে, ফ্রি ওয়াইফাই, সেটা ব্যবহার করতে পারবেন। আর এখানে দেখছেন যে কোনো স্ক্রিন ছিল না, ফলে মোবাইলেই আপনি যা দেখার দেখবেন। অবশেষে এসে ল্যান্ড করলাম ইন্ডিয়ানাপোলিসে। অবশেষে 40 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে আমরা ইন্ডিয়ানাপোলিসে চলে আসছি, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ইমিগ্রেশন কেমন ছিল, বা ইমিগ্রেশনে কী প্রশ্ন করেছে। আমি যেটা দেখলাম, লোকজন লাইনে এসে দাঁড়াচ্ছে, অ্যাজ ইউজুয়াল তাদেরকে প্রশ্ন করছে যে কয়দিনের জন্য বাইরে গিয়েছিলেন, বা আপনি কোথায় কাজ করেন, এই জিনিসগুলো। অর্থাৎ আপনার যদি সব কিছু ঠিক থাকে, আপনি স্টুডেন্ট ভিসায় আসেন, যেই পারপাসেই আসেন, সেটা যদি আপনার অথেন্টিক থাকে, তাহলে কিন্তু কোনো প্রবলেম না। এখানেও আমি দেখুন একটা কার্ড নিচ্ছি, এখানে একটু কম, $6 করে পার কার্ড, সেটা নিতে হবে এই জায়গা থেকে। তারপরে এই বেল্টের লাগেজগুলো চলে আসবে। আর যে কথা বলছিলাম যে আপনার হয়তো গ্রিন কার্ড থাকলেও কিন্তু আপনি যদি দেখা
যায় যে অনেক বেশি সময় আমেরিকার বাইরে থাকেন, তারা প্রশ্ন করতেই পারে যে তাহলে আপনার এখানকার অভিবাসী হওয়ার আপনার প্রয়োজন কি? আপনার যদি চাকরি না থাকে, আপনি কোনো কাজ না করেন, বা আপনি যদি ইচ্ছে হয় আপনি শুধু সরকারি সুবিধা নেওয়ার জন্য আপনি এখানে আছেন, তাহলে তারা অবশ্যই প্রশ্ন করবে। কিন্তু আপনার যদি সব সঠিক অ্যান্সার থাকে, বা আপনার এখানে যদি আপনি কোনো একটা চাকরি করেন, বা এখানেই আপনি বেশি সময় আছেন, আপনি ছুটিতে যাচ্ছেন, তাহলে কোনো প্রবলেমই হবে না। বা আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন, কোনো প্রবলেম নাই, স্মুথ ইমিগ্রেশনে আমি লোকজনকে দেখলাম যে পার হয়ে যাচ্ছে। ফলে এই নিউজ বা অতিরঞ্জিত নিউজ, এই জিনিসগুলো নিয়ে এত টেনশন করবেন না। হয়তো পরবর্তীতে যে নিউজগুলো হচ্ছে সেটা নিয়ে আমি ভিডিওগুলো দিব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।